বিছানায় গুটিসুটি মেরে চোখ বন্ধ করে বসে আছে আয়াত। তার গায়ে জড়ানো আরভানের সেই ঢিলাঢালা সাদা টি-শার্ট। কাপড়টা থেকে আরভানের গায়ের সেই কড়া পুরুষালি পারফিউম আর এক অদ্ভুত তপ্ত ঘ্রাণ নাকে আসছে। আয়াত অবাধ্যের মতো সেই ঘ্রাণ টেনে নিচ্ছে বুক ভরে। আর ঠোঁটের কোণে ঝুলে আছে লাজুক এক চিলতে হাসি। এই অনুভূতিটা একদম নতুন, একদম অন্যরকম। মন বলছে সেই দ্বিমুখী, নিষ্ঠুর আর রহস্যময় লোকটার মায়াবী প্রেমে পড়েছে, অথচ প্রেমে পড়া শব্দটা তার জন্য অনেক পুরানো। সে তো বহু বছর আগে থেকেই এই মানুষটার প্রেমে পড়ে আছে। পার্থক্য শুধু এটুকুই, তখন ভালোবেসেছিল না দেখে না জেনে, আর এখন ভালোবাসছে লোকটা ভীষণ নিষ্ঠুর জেনেও। তার ভাবনার মাঝেই ওয়াশরুমের দরজাটা খট করে খুলে গেল। আয়াত চমকে উঠে তড়িঘড়ি করে কম্বলটা বুকের ওপর টেনে নিয়ে চিৎকার করে উঠল, দয়া করে সস্তা সিনেমার হিরোদের মতো শুধু তোয়ালে পরে এখানে চলে আসবেন না, খবরদার। ওয়াশরুম থেকে শার্টের হাতা গুটাতে গুটাতে বের হয়ে আসছিল আরভান। আয়াতের এমন অদ্ভুত কথায় সে থমকে দাঁড়ালো। ভ্রু কুঁচকে কয়েক মুহূর্ত আয়াতের দিকে তাকিয়ে থেকে কপালে ভাঁজ ফেলে বলল, এত বড় একটা ওয়াশরুম বানিয়েছে কি রুমের ভেতরে এসে সবার সামনে কাপড় পাল্টানোর জন্য? ভূত পেত্নীর নজর লাগানোর শখ আমার নেই। প্রথমবার আরভানের কথার খোঁচাটা আয়াত ধরতে না পারলেও পরক্ষণেই বুঝতে পেরে মুখ ফুলিয়ে নিল। সে বিড়বিড় করে বলল, হ্যাঁ, আপনার রূপ তো একেবারে পূর্ণিমার চাঁদের মতো। তাই আমি নামক পেত্নীর নজর থেকে বাঁচতে দরজাটা খুলে দিন, আর আমি আমার রুমে যাব। যাও। কেউ কি হাত পা বেঁধে রেখেছে? আরভান ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল ঠিক করতে করতে নির্লিপ্ত স্বরে বলল। আয়াত বিরক্তির চরম সীমায় পৌঁছে গেল। সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, লোকটা তাকে বিছানা থেকেও নামতে দিচ্ছে না। সারাক্ষণ সামনে বসে পাহারা দিচ্ছে। দরজায় পাসওয়ার্ড লক থাকায় সে নিজেও বের হতে পারছে না। ভাগ্য ভালো যে ফারহান ফোন করে আরভানকে কিছু একটা বলায় সে এখন বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে। নইলে হয়তো আজ আর এই মানুষের বন্দিশালা থেকে মুক্তি পাওয়া হতো না। আয়াত বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, লকের পাসওয়ার্ড বলুন, আমি নিজের হাতে খুলে চলে যাব। একটু থেমে আয়াত আবারও প্রশ্ন করল, আচ্ছা, আপনার এই রুমে এমন কি সোনাদানা আছে যার জন্য দরজায় এত কড়া পাসওয়ার্ড দিয়ে রাখতে হয়? আরভান আয়াতের দিকে ফিরে চুলে হাত বোলাতে বোলাতে বাঁকা হাসলো। এই রুমে আমি আছি। আমার চেয়ে দামি কোনো সম্পদ এই দুনিয়ায় আর আছে বলে তো আমার মনে হয় না। আয়াত কপালে হাত দিয়ে বিড়বিড় করল, হায় খোদা, এই কার পাল্লায় পাঠালে আমায়? এত নার্সিসিস্ট মানুষ আমি জীবনেও দেখিনি। আয়াতের বচনভঙ্গি দেখে আরভানের ঠোঁটের কোণে সত্যিকারের এক চিলতে হাসি ফুটে উঠল। আয়াত গম্ভীর হয়ে বলল, আপনি এভাবে হাসবেন না। আপনার এই হাসি দেখলে আমার বড্ড ভয় হয়। আরভান এবার আয়াতের খুব কাছে এসে দাঁড়ালো। তার লম্বা ছায়াটা আয়াতের ওপর পড়তেই আয়াত পিছু হটতে শুরু করলো। পিছাতে পিছাতে এক পর্যায়ে সে বিছানার ওপর ধপ করে পড়ে গেল। আর আরভান দুপাশে হাত রেখে তার উপর ঝুঁকে এলো। আয়াতের মনে হলো তার হৃৎপিণ্ডটা এখনই বুক চিরে বেরিয়ে আসবে। ভয় লাগে নাকি বুকটা খুব বেশি ধকপক করে? আরভানের ফিসফিসানি কণ্ঠ আয়াতের কানের লতিতে উষ্ণ ঢেউ তুলল। দু দূরে সরুন। আয়াত তোতলামি করে বলল, কেন? সারা রাত তো ছোট বিড়াল ছানার মতো আমার বুকের ঠিক এইখানটায় মুখ গুজে শুয়েছিলে। আরভান নিজের বুকের বাম পাশে হাত দিয়ে ইশারা করল। কথাটা আরভান এমন মোহগ্রস্ত ভাবে বলল যে আয়াতের হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার গাল দুটো লজ্জায় রক্তবর্ণ হয়ে উঠল। আরভান আরো একটু ঝুঁকে আসতেই আয়াত চোখ বন্ধ করে ফেলল। আরভান মুচকি হেসে আয়াতের নাকের ডগায় একটা টোটা দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। তোমার এখন ভয় পাওয়া উচিত আয়াত। তোমার সাথে এখন থেকে অনেক কিছু হতে পারে, তবে সেগুলো সব তোলা থাকলো। আপাতত আমি কাজে যাচ্ছি, একটা ইম্পর্টেন্ট বিজনেস পার্টি আছে।
ক্লায়েন্টের সাথে ডিল শেষ করে ফিরতে লেট হতে পারে। ডেইজিকে তোমার সাথে থাকতে বলেছি। আমি না আসা পর্যন্ত সে তোমার খেয়াল রাখবে, আর সাবধান, আমি না আসা পর্যন্ত নিচে নামবে না, শুধু রেস্ট নেবে। আবার যদি জ্বর আসে সাথে সাথে আমায় কল দেবে, আমি সব ফেলে চলে আসব। আরবানের এক নাগাড়ে বলা কথাগুলো শুনে আয়াত স্তব্ধ হয়ে গেল, যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে সে। সামান্য জ্বরের জন্য কেউ এতটা ব্যাকুল হতে পারে, এতটা কেয়ার করতে পারে। এর আগেও সে বহুবার জ্বরে পড়েছে, কেউ তো এভাবে মাথায় জলপট্টি দিয়ে সারা রাত জাগেনি। 12 বছর পর ফিরে আসা এই মানুষটা কেন তাকে এভাবে আগলাচ্ছে? ভাবনাগুলো আয়াতের মনে জট পাকানোর আগেই আরবান দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। আয়াত শুধু শূন্য দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে রইল। মানুষটা কি মায়াবী কোনো ধাঁধা, নাকি আশ্রয়? এই ধোঁয়াশা যেন কাটছেই না। গভীর এক দীর্ঘশ্বাস নিয়ে যখন এক নতুন ভাবনার সাগরে আয়াত পাড়ি দিল, ঠিক তখনই দরজায় আবারও নখের শব্দ শোনা গেল। চরম বিরক্তি নিয়ে আয়াত বলে উঠল, একবার গিয়ে আবারও কেন ফিরে এসেছেন? আপনার কি একবারও মনে হয় না যে আপনি আজ বড্ড বেশি ডিস্টার্ব করছেন? কথাটা বলতে বলতেই সে থমকে গেল। দরজায় আরভান নয়, বরং মার্জিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন এলিন চৌধুরী। তিনি একবার পেছনে ফিরে তাকিয়ে চেক করে নিলেন আয়াত ঠিক কাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে। তারপর মৃদু হেসে ঘরের ভেতরে এগিয়ে এলেন। আয়াত লজ্জিত হয়ে মাথা নিচু করল। আসলে আমি ভেবেছিলাম। এলিনা চৌধুরী বিছানার পাশে এসে বসলেন। বুঝতে পেরেছি, আরবানকে ভেবেছিলে। ডেইজির কাছে শুনলাম তুমি নাকি জেদ করে বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছো। তোমাদের মান অভিমান এখনো মেটেনি তার মানে? তা এখন শরীর কেমন লাগছে তোমার? এলিনা পরম মমতায় আয়াতের কপালে হাত দিয়ে তাপ মেপে নিলেন। জি, আলহামদুলিল্লাহ, এখন একটু ভালো লাগছে। আয়াত কিছুটা বিমূঢ় হয়ে এলিনার দিকে তাকিয়ে রইল। তার মাথায় তখন আরবানের বলা সেই পুরনো কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। কেন এই ভদ্রমহিলা বাংলাদেশ থেকে আরবানের ফেরার পর আয়াতের নাম শুনলে বিরক্ত হতেন? এমনকি প্রথম দিন এসে তিনি বলেছিলেন আরবানের সাথে তার সম্পর্কে টানাপোড়েনের কারণ পরোক্ষভাবে কিছুটা হলেও আয়াত এবং তার পরিবার দায়ী। মনের খচখচানি চাপা না দিয়ে আয়াত বলেই ফেলল, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? এলিনা চৌধুরী হয়তো বুঝলেন আয়াতের মনে কি চলছে। তিনি শান্ত গলায় বললেন, প্রশ্নগুলো পরে জমা থাক আয়াত, এখন সময় খুব কম, তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব, তবে আজ নয়। এখন চট করে উঠে পড়ো তো। আয়াত অবাক হয়ে বলল, কেন, কোথায় যাব আমরা? এক জায়গায় যাওয়ার আছে, পারবে তো? নাকি শরীর খুব দুর্বল লাগছে? শরীর সায় না দিলে আমি জোর করব না। এলিনা সামনে একটা প্যাকেট রেখে বললেন, এতে একটা শাড়ি আছে, আমি তোমার জন্য কোনো ওয়েস্টার্ন ড্রেস আনিনি, একটা লাল টকটকে জামদানি এনেছি, তুমি কি নিজেও এটা পরে নিতে পারবে? আয়াত ইতস্তত করে বলল, পারবো, কিন্তু আরবানকে না বলে আমি কোথাও যাব না। ও নিচে নামতেও মানা করে গিয়েছে। এলিনা চৌধুরী এক প্রশান্তির হাসি হাসলেন। ইউ ট্রাস্ট মি, তাহলে চলো। ভয় নেই, সেখানে তোমার স্বামীও আছে। এবার তো যাবে। আয়াত কি করবে বুঝতে পারল না, তবে এমন স্নেহমাখা আহ্বানে সে আর না বলতে পারল না। শাড়িটা গায়ে জড়িয়ে কোমর সমান চুলগুলো এলিয়ে দিল। এলিনা তাকে খুব ন্যাচারাল কিন্তু স্নিগ্ধভাবে সাজিয়ে দিলেন। আয়াতের মনে একটা খটকা থেকেই গেল, এলিনা যদি তাকে অপছন্দ করতেন, তবে সামনাসামনি হওয়ার পর থেকে কেন এত ভালোবাসার চাদরে আগলে রেখেছেন? গাড়িতে বসে আয়াত আবারও প্রশ্নটা করতে চেয়েছিলেন, কিন্তু এলিনা ফোনের ওপাশে একের পর এক বিজনেস কল অ্যাটেন্ড করতে এতটাই ব্যস্ত ছিলেন যে আয়াত আর সুযোগ পেল না। পার্টিতে প্রবেশ করতেই চারিদিকে চাকচিক্য আর আলোর রোশনাই আয়াতকে ধাঁধিয়ে দিল। পশ্চিমা ধাঁচের পার্টি, নারীদের খোলামেলা ওয়েস্টার্ন ড্রেস আর হাতে অ্যালকোহলের গ্লাস, সব মিলিয়ে এক অস্থির পরিবেশ। এলিনার হাত ধরে যখন আয়াত হলে প্রবেশ করল, সবার উৎসুক চোখ তাদের দিকে নিবদ্ধ হলো। এই আধুনিকার ভিড়ে লাল শাড়ি পরিহিত এক বাঙালি তরুণীকে যেন এক অপার্থিব সৌন্দর্যের মতো লাগছিল। কিন্তু আয়াতের চোখ তখন ভিড়ের মাঝে আরবানকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল।
এরিনা তাকে কিছু পরিচিত নারীর সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। হঠাৎ আয়াতের চোখ পড়ল এক কোণে জেসিকা একদল তরুণের সাথে আড্ডা দিচ্ছে। আরবান এখানে আর জেসিকাও এখানে। ভাবতেই আয়াতের মাথায় রক্ত চড়ে গেল। চোখ ঘুরাতেই সে দেখল আরশাদ চৌধুরীকে। সেই প্রথম দিনের মতো আজও আরশাদ চৌধুরী অপলক চোখে এবং এক অদ্ভুত তৃষ্ণার্ত দৃষ্টিতে আয়াতের দিকে তাকিয়ে আছেন। আয়াত অস্বস্তিতে পড়ে সৌজন্যমূলক এক চিলতে হাসি দিয়ে নজর ঘুরিয়ে নিল। তার দম বন্ধ হয়ে আসছে। নিজেকে এই কৃত্রিম কোলাহল থেকে একটু আড়াল করা প্রয়োজন মনে করে সে এলিনার কানে ফিসফিস করে বলল, আমি একটু ওয়াশরুম থেকে আসছি, চলো আমি সাথে যাচ্ছি। না লাগবে না, আপনি এখানেই থাকুন, আমি একাই যেতে পারবো। আপনি সবার সাথে কথা বলুন। এলিনা ইতস্তত করলেও পাশ থেকে একজন পরিচিত নারী তাকে ডেকে ফেলায় তিনি রাজি হলেন। আয়াত দ্রুত পা চালিয়ে ভিড় এড়িয়ে ওয়াশরুমের দিকে এগোতে লাগলো। এদিকে আরবান তখন গুরুত্বপূর্ণ ডিল পেপারে সই করছে। ফারহান নিচু স্বরে কানে কানে কিছু বলতেই আরবানের কপালের শিরা ফুলে উঠল। সামনে তাকাতেই সে মানুষের ভিড়ের ফাঁকা দিয়ে নজর পড়ল আয়াতের ওপর। যেন আকাশ থেকে কোনো এক লাল পরী মাটিতে নেমে এসেছে। কিন্তু সেই পরীর সামনে একজন অস্ট্রেলিয়ান যুবক হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, তাকে ড্যান্স ফ্লোরে নিয়ে যাওয়ার জন্য বোধহয় অনুনয় করছে। আরবান আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ক্ষিপ্ত গতিতে এগিয়ে গিয়ে পিছন থেকে ওই যুবকের হাতটা সজোরে মুচকে ধরল। তার কানে ফিসফিস করে হিংস্র স্বরে বলল, নিজের হাতটা কি আজই দান করে দিতে চাও, নাকি না জেনেই ভুল করেছ? যুবকটি যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে বলল, সরি মিস্টার এবি, মাই মিস্টেক, আমি জানতাম না উনি আপনার পরিচিত। সি ইজ মিসেস আরবান চৌধুরী, সো গেট লস্ট বিফোর আই লুজ মাই কুল। আরবান তাকে এক ধাক্কায় সরিয়ে দিল। এমন খুনে মেজাজ দেখে যুবকটি প্রাণ ভয়ে পালিয়ে গেল। আকস্মিক এই কাণ্ড দেখে আয়াত কিছুটা ভয় পেলেও নিজেকে সামলে নিল। আরবান আয়াতের সামনে এসে দাঁড়িয়ে খুব শান্ত কিন্তু গম্ভীর কণ্ঠে বলল, তুমি এখানে কিভাবে এলে? কে নিয়ে এসেছে তোমাকে এই অসুস্থ শরীর নিয়ে? এখানে তোমার কাজ কি? আয়াত কিছু বলার আগেই এলিনা চৌধুরী সেখানে উপস্থিত হলেন। আমি নিয়ে এসেছি ওকে। আরবান, তোমার সাথে আমার কিছু কথা আছে। আপনার কথা আপনার কাছেই রাখুন। একটা অসুস্থ মেয়েকে আপনি কোন আক্কেলে এখানে নিয়ে এসেছেন? কার পারমিশন নিয়েছেন আপনি? এলিনা বুঝলেন ছেলেকে এখন শান্ত করা সম্ভব না। তাই এক প্রকার বাধ্য হয়েই আরবানকে এক পাশে টেনে নিয়ে গেলেন। প্রথমে আরবান ক্ষিপ্ত থাকলেও এলিনা যখন নিচু স্বরে কিছু গোপন কথা তাকে শোনালেন, তখন আরবান একদম স্থির হয়ে গেল। এলিনা শান্ত গলায় বললেন, সময় এসেছে তোমাদের দুজনেরই কিছু সত্যের মুখোমুখি হওয়ার। আরবান তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না। সে দ্রুত পায়ে আয়াতের দিকে পা বাড়ালো। আয়াত দূর থেকে মা ছেলের এমন বাকবিতণ্ডা দেখছিল। এই রহস্যময় আচরণ সে কিছুতেই বুঝতে পারছিল না। সে অস্বস্তি কাটাতে আবারও ওয়াশরুমের দিকে পা বাড়াতেই আরবান পেছন থেকে তার হাত ধরে এক হ্যাচকা টান দিয়ে নিজের বুকের খুব কাছে নিয়ে এলো। আয়াত সজোরে আরবানের প্রশস্ত বুকে আছড়ে পড়ল। আরবান ওর কোমরের বাঁধন আরো শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল। আয়াতের পিঠ আরবানের শক্ত বুকের সাথে মিশে গেল। আরবানের তপ্ত নিঃশ্বাস আয়াতের ঘাড়ের ওপর আছড়ে পড়েছে। আরবানের চোখের সেই তেজ আর ক্ষিপ্ততা যেন মুহূর্তের জন্য এক মাদকতায় রূপ নিল। ওর চোখের মণি দুটো আজ বড্ড নেশাক্ত হয়ে উঠেছে। আরবান আয়াতের কানের খুব কাছে মুখ নিয়ে তপ্ত স্বরে বলল, আপনাকে বিছানা থেকে এক পা নিচে নামাতে বারণ করেছিলাম, আর আপনি আমার নিষেধ অমান্য করে অন্য কারোর কথায় সোজা পার্টিতে চলে আসলেন। আয়াত নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে অভিমানে মুখ ফুলিয়ে বলল, কেন, আমি এসেছি বলে বুঝি খুব সমস্যা হয়ে গেল? আপনার সাজানো ফিউয়েন্সে জেসিকার সাথে একান্ত মুহূর্ত কাটাতে বোধহয় খুব বেশি ব্যাঘাত ঘটছে, তাই না? কথাটা বলেই আয়াত হাত ছাড়িয়ে ওয়াশরুমের দিকে দৌড় দিতে চাইল। কিন্তু আরবানের এই বলিষ্ঠ বাহুডোরের কাছে সে বড়ই অসহায়। আরবান এক ঝটকায় ওকে দেয়ালের সাথে চেপে ধরল। ওর চুলের ভাঁজে নিজের মুখ ডুবিয়ে গভীর এক ঘ্রাণ নিয়ে
আরবান ফিসফিস করে বলল, শাড়ি কেন পরেছেন ম্যাডাম? এই দুর্বল শরীর আর মায়াবী সাজ দিয়ে কি আজ আমাকে পাগল করার পরিকল্পনা করেছেন? আপনি কি জানেন এই লাল রংটা আমার মস্তিষ্কের শিরায় আগুন ধরিয়ে দিচ্ছে? আয়াতের হৃৎপিণ্ড তখন ড্রাম পেটাচ্ছে। সে কাপা গলায় বলল, বাজে কথা বলবেন না। আমার শরীর পুরোপুরিভাবে ঢাকা আছে। আরবান এবার আয়াতের চিবুক ধরে নিজের দিকে ফেরালো। আয়াতের কপালে কপাল ঠেকিয়ে আরবান তার গভীর মায়াবী চোখে তাকিয়ে বলল, ঢাকা আছে বলেই তো রহস্যটা বেশি কাজ করছে আয়াত। আমার চোখের সামনে তো তোমার সেই নরম কোমল আর মেদিন উদরের অনাবৃত দৃশ্যটা ভাসছে। এই শাড়ির প্রতিটি ভাঁজে তুমি আমার নেশা ধরিয়ে দিচ্ছ আয়াত। মনে হচ্ছে তোমাকে এখনই এই কোলাহল থেকে দূরে কোনো নির্জনতায় নিয়ে যায়। আরবানের তপ্ত নিঃশ্বাস আয়াতের ঠোঁটের খুব কাছে আছড়ে পড়ছে। আরবানের হাত যখন আয়াতের শাড়ির পাতলা আবরণ ভেদ করে উন্মুক্ত ত্বকের উষ্ণতা স্পর্শ করতে চাইল, আয়াত শিউরে উঠে আরবানের হাতটা চেপে ধরল। তার বুক দ্রুত উঠানামা করছে। আপনিই তো বলেছিলেন আমি যেন আপনার থেকে দূরে থাকি, তবে এখন এত কাছে কেন এসেছেন? আয়াত কোনো মতে কাঁপা গলায় প্রশ্নটা করল। আরবান আয়াতের কানের লতিতে ঠোঁট ছুঁইয়ে দিয়ে নেশাতুর কণ্ঠে বলল, আপনি যদি বারবার আমার আদেশ অমান্য করতে পারেন, তবে আমিও আমার দেওয়া প্রতিজ্ঞা ভেঙে আপনার নিঃশ্বাসের অনেকটা কাছে চলে আসতে দ্বিধাবোধ করব না, মিসেস আরবান। মিসেস আরবান ডাকটা শুনতেই আয়াতের সারা শরীরে বিদ্যুতের ঝলক বয়ে গেল। আরবান এবার ওর গাল আর ঘাড়ের সন্ধিস্থলে নিজের শীতল নাকটা ঘষতে শুরু করলো। আয়াত পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। লোকটা আজ বড্ড অস্বাভাবিক আচরণ করছে। যখন তখন যেভাবে পারছে ওকে ছুঁতে চাইছে। সে কি জানে না এই ছোঁয়ায় আয়াতের ভেতরটা কতটা উলটপালট হয়ে যাচ্ছে। হঠাৎ আরবানের হাত আয়াতের গালে স্লাইড করতে যেতেই সে অস্থির হয়ে উঠল। গাল থেকে হাত সরিয়ে কপালে ছুঁইয়ে আরবান ব্যাকুল হয়ে বলল, আয়াত, তোমার শরীর আবার গরম হচ্ছে, মনে হচ্ছে জ্বরটা ফিরে আসবে। অনেক হয়েছে, চলো বাড়ি ফিরি। এই শাড়িতে তোমাকে দেখার ধৈর্য আর শক্তি দুটোই আমার ফুরিয়ে আসছে। এর চেয়ে বেশি সময় এখানে থাকলে আমি হয়তো সবার সামনেই অঘটন ঘটিয়ে ফেলবো। প্রথম কথায় আরবানের উদ্বেগ বুঝলেও শেষ কথার ইঙ্গিত বুঝতে আয়াতের বাকি রইল না। কথাগুলো আরবান এতটাই সোজাসুজি আর ঠোঁট কাটা ভাবে বলল যে একরাশ লজ্জার অস্বস্তি আয়াতকে গ্রাস করলো। সে আরবানকে সজোরে এক ধাক্কা দিয়ে দ্রুত পায়ে ওয়াশরুমের দরজার দিকে এগিয়ে যেতে চাইল। লোকটা এতটাই বেপরোয়া তা তার ভাবনারও বাইরে ছিল। কিন্তু তার যাওয়া এবারও হলো না। আরবান শাড়ির আঁচল টেনে ধরল। আয়াত ঘুরে দাঁড়িয়ে রাগী চোখে তাকাতেই আরবান এক টানে তাকে আবারও কাছে নিয়ে এলো। শাড়ি পরে সামলাতে পারো না, আবার বড় বড় কথা। চলো এখান থেকে, চলো, না হলে আমি হয়তো বড় কোনো ভুল করে ফেলবো। আরবান তার চোখের গভীরে তাকিয়ে ফিসফিস করে বলল। আয়াত আবারও তাকে ধাক্কা দিয়ে পিছিয়ে গেল। আপনি একটা আস্ত অসভ্য, সাথে অশ্লীল। সুযোগ বুঝে আয়াত কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে ওয়াশরুমের ভেতর ঢুকে পড়ল। ভেতরে থেকে চেঁচিয়ে বলল, খবরদার, এটা ওমেন্স ওয়াশরুম, ভেতরে আসার চেষ্টা করবেন না একদম। আরবান ঠোঁটের কোণে বাঁকা হাসি দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে রইল। তার চোখে মুখে তখন এক আদিম বিজয়ীর তৃপ্তি। সে মনে মনে ভাবলো, এই মেয়েটা কি জানে না কোনো স্বামী তার স্ত্রীকে এমন সাজে দেখলে কতটা দিকভ্রান্ত হয়ে যেতে পারে। আরবান বাইরে দাঁড়িয়ে ঠোঁটের কোণে সেই বাঁকা হাসি নিয়ে নিজের চুলগুলো ঠিক করে নিল। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে এক তীক্ষ্ণ নারী কণ্ঠ ভেসে এলো। এবি ইন্টেল এর মালিকের কি অধঃপতন! এখন কি না একটা 2 টাকার মেয়ের জন্য ওমেন্স ওয়াশরুমের সামনে পাহারা দিতে হচ্ছে। খুবই লজ্জাজনক, মিস্টার আরবান চৌধুরী।